পশ্চিমবঙ্গের স্থাপত্যকলা। শ্রী ষোড়শী কুমার সরস্বতী, অধ্যাপক, কলিকাতা বিশ্ববিদ্যালয়। আবহমান কাল থেকে নদ নদীবহুল বাংলাদেশে পলিমাটি শুধু প্রাত্যহিক জীবনযাত্রার নানা কাজে যে লেগেছে তা নয়, বাংলার শিল্পকলার অন্যতম উপকরণ হিসাবেও বহুল পরিমাণে ব্যবহৃত হয়ে এসেছে। পাথর এদেশে দুর্লভ বলে তার ব্যবহারও খুব সীমাবদ্ধ। বাঁশ, কাঠ, নলখাগড়া ইত্যাদি ছিল ঘরবাড়ি তৈরির প্রধান উপাদান। এছাড়া পোড়ামাটির ইটের ব্যবহার ছিল এবং মন্দির, বিহার ইত্যাদি নির্মাণে ইটের বহুল ব্যবহার ছিল। কিন্তু যে দেশে বৃষ্টিপাত প্রচুর, বন্যা হামেশাই লেগে থাকে, নদ নদীর তট ক্ষয়ে যায় প্রায়শই, সেখানে ইটের ঘরবাড়ির আয়ুই বা কতদিনের হতে পারে। এই জন্যে এখানে খুব প্রাচীন স্থাপত্য কীর্তি বলতে গেলে কিছুই নেই। মুসলমান পূর্বযুগের খুব অল্প স্থাপত্য কীর্তি বর্তমান, এবং এগুলি থেকে প্রাচীনকালের সব রকমের স্থাপত্য কীর্তি সম্বন্ধে সম্পূর্ণ কোনো ধারণা করা যায় না। কোন কোন অঞ্চলে কোন ধরনের ঘরবাড়ি ছিল তা বলা দুরূহ। মুসলমান পূর্বযুগের বাংলার স্থাপত্য শিল্পের ইতিহাস তাই অনেকাংশেই অনুমানের উপর নির্ভরশীল। বাংলার স্থাপত্য শিল্পের ইতিহাস রচনা করার সময় এই উপাদানের অভাব বিশেষভাবে অনুভূত হয়। যে কটি প্রাচীন স্থাপত্য কীর্তি বর্তমান, তার মধ্যে অধিকাংশই ভগ্ন অথবা অর্ধভগ্ন। এই উপাদানের উপর নির্ভর করে বাংলাদেশের স্থাপত্য শিল্পের পূর্ণাঙ্গ ইতিহাস রচনা করা দুরূহ। এমতাবস্থায় তথ্য আহরণ করতে হয় নানা প্রকারের উপাদান থেকে। ভাস্কর্য আর পাণ্ডুলিপি চিত্রে বাংলাদেশের স্থাপত্য কীর্তির নিদর্শন দেখা যায়। অন্যান্য অঞ্চলের স্থাপত্য কীর্তি ও বাংলাদেশের প্রায়শ অস্পষ্ট স্থাপত্য নিদর্শনের রহস্য উদ্ঘাটনে সহায়তা করে। এইভাবে বিভিন্ন রকমের উপাদান থেকে উপকরণ সংগ্রহ করে এদেশের স্থাপত্য শিল্পের বিভিন্ন প্রকরণ, গঠনরীতি প্রভৃতি সম্বন্ধে একটা মোটামুটি ধারণা করা চলতে পারে। যদিও স্থাপত্য শিল্পের বিভিন্ন প্রকরণের উৎপত্তি ও বিবর্তনের সম্পূর্ণ এবং সুসংবদ্ধ ইতিহাস রচনার পক্ষে এ উপকরণ যথেষ্ট নয়। তাছাড়া বাংলার স্থাপত্য শিল্প সম্বন্ধে যেটুকু তথ্য আমরা অবগত হয়েছি তার অধিকাংশই ধর্মসম্পৃক্ত, ফলে সাধারণ লোক মানুষের প্রতিচ্ছবি এর মধ্যে স্বাভাবিকভাবেই অনুপস্থিত। মুসলমান পূর্বযুগের বাংলার এই সব ধর্মগত বাস্তুকে মোটামুটি 3 শ্রেণীতে ভাগ করা যায়: স্তূপ, বিহার ও মন্দির। বৈদিক যুগেও শ্মশানে মাটির স্তূপ তৈরি হতো, কিন্তু বৌদ্ধরাই এই স্তূপকে বিশেষভাবে গ্রহণ করেন এবং বুদ্ধ ও বৌদ্ধ ধর্মের প্রতীকস্বরূপ স্তূপ পূজার প্রচলন করেন। পশ্চিমবঙ্গে প্রাপ্ত প্রাচীন স্তূপের নিদর্শন হিসাবে বাহুলারা, তমলুক, রাঙামাটি প্রভৃতি স্থানের স্তূপের উল্লেখ করা যেতে পারে। এ প্রসঙ্গে রাজশাহীর পাহাড়পুরের স্তূপের কথাও বলা যায়। এই সব স্তূপ আয়তনে ক্ষুদ্র, বৃহদাকৃতি স্তূপ বাংলাদেশে বিরল। স্তূপের পরে আসে বিহার। সুপ্রাচীনকালে পাহাড় খুঁদে বাসযোগ্য যে গুহা তৈরি করে বিহার স্থাপনা হতো। স্তূপের মতো এই বিহারও বৌদ্ধরা গ্রহণ করে এবং বিহারে থেকে বৌদ্ধ ভিক্ষুরা অধ্যয়ন, অধ্যাপনা, ধর্মচর্চা ইত্যাদি করতেন। পাহাড় খুঁদে বিহার তৈরি ছাড়া ইট বা পাথরের ভিত ও কাঠামোর উপর বাঁশ, কাঠ ইত্যাদি দিয়েও বিহার তৈরি হতো। একসময় এই বিহার দোতলা, তেতলা, 9 তলা পর্যন্ত হতো। পশ্চিমবঙ্গের বিহারসমূহের মধ্যে মুর্শিদাবাদের রাঙামাটি ব্র্যাকেটে বা রক্তমৃত্তিকা ব্র্যাকেট ক্লোজড ও মেদিনীপুরের তমলুকের ভারাহা বিহার অন্যতম।
রাজশাহীর পাহাড়পুরের বিহারের কথাও এ প্রসঙ্গে মনে আসে। প্রসঙ্গত উল্লেখযোগ্য বিখ্যাত চৈনিক পরিব্রাজক হিউয়েন সাংয়ের গ্রন্থে রক্তমৃত্তিকা বিহারের, ওই চিংয়ের গ্রন্থে ফারাহা বিহারের বর্ণনা পাওয়া যায়। বিহারের পর মন্দির স্থাপত্যের প্রসঙ্গ উল্লেখযোগ্য। বিভিন্ন প্রাচীন লিপি ও সাহিত্য গ্রন্থ থেকে জানা যায় বাংলাদেশে অনেক মন্দির তৈরি হয়েছিল, কিন্তু একাদশ-দ্বাদশ শতকের কয়েকটি ভগ্ন ও অর্ধভগ্ন মন্দির ছাড়া সেই সব প্রাচীন মন্দিরসমূহের কোনো নিদর্শন পাওয়া যায় না। সমসাময়িক লিপি ও সাহিত্য গ্রন্থের বর্ণনা এবং পাণ্ডুলিপি ও তক্ষণ ফলকে চিত্রিত মন্দিরের প্রতিকৃতির আকৃতি প্রকৃতি থেকে বোঝা যায় প্রাচীন বাংলায় মোটামুটি 4টি বিভিন্ন রীতির মন্দির নির্মিত হতো। এই 4টি নির্মাণ রীতি হল ভদ্র বা পীড়া দেউল, রেখ বা শিখর দেউল, স্তূপ শীর্ষ পীড়া বা ভদ্র দেউল এবং শিখর শীর্ষ পীড়া বা ভদ্র দেউল। পীড়া দেউলে গর্ভগৃহের চাল ক্রমহ্রস্বায়মান আকৃতিতে ধাপে ধাপে উপরের দিকে উঠে যায় এবং সর্বোচ্চ ও ক্ষুদ্রতম স্তরের উপরে থাকে আমলক ও চূড়া। পীড়া দেউলের একটি নিদর্শন বাঁকুড়ার এক্তেশ্বরের মন্দির, তবে সম্ভবত এই মন্দির মুসলমান আমলের। প্রাচীন বাংলার দেউল যে একসময় জনপ্রিয়তা লাভ করেছিল, স্তূপে এবং তক্ষণ ফলকে উৎকীর্ণ প্রতিকৃতি চিত্র, মূর্তি খোদিত চিত্র ও পাণ্ডুলিপি চিত্রসমূহ থেকে তা জানা যায়। ঢাকা আশরফপুরে প্রাপ্ত সপ্তম-অষ্টম শতকের একটি ব্রোঞ্জ চৈত্যে উৎকীর্ণ মন্দিরের প্রতিকৃতি এখনও পর্যন্ত বাংলার পীড়া দেউলের প্রাচীনতম রূপ বলে ধরা হয়। এই প্রতিকৃতি বাঁশ এবং খড়ের চালের কথা মনে করিয়ে দেয়। ঢালু ক্রমহ্রস্বায়মান দুটি চালের উপর সুন্দর চূড়া বিশিষ্ট এই মন্দির প্রতিকৃতি লোকায়ত বাংলার আটচালা থেকে উদ্ভূত মনে হয়। গর্ভগৃহের উপর 4টি চাল, গর্ভগৃহের চারদিকে 4টি বারান্দা এবং বারান্দাগুলির উপর আবার 4টি চাল লাগিয়ে 8চালা গৃহ তৈরি হয়। গর্ভগৃহের চাল বারান্দার চালের চাইতে উঁচু এবং সমস্ত বাড়িটাকে দ্বিতল মনে হয়। এই জাতীয় দ্বিতল বা ত্রিতল খড়ের চালের রূপ থেকে সম্ভবত উদ্ভূত এই রীতি পরবর্তীকালে আরও সমৃদ্ধ ও জটিল রূপ ধারণ করে এবং ক্রমহ্রস্বায়মান ঢালু চালের সংখ্যা বেড়ে যায়। ভদ্র বা পীড়া নামে পরিচিত এই মন্দিরই উড়িষ্যার রেখ মন্দির সমূহের সম্মুখভাগের জগমোহন। কিন্তু বাংলার পীড়ার সঙ্গে জগমোহনের তফাৎ এই যে জগমোহনের চাল ক্রমহ্রস্বায়মান পোতল বিভক্ত পিরামিডাকৃতি হয়ে উপরের দিকে উঠে যায় এবং তার আমলক শিলার তলায় ঘণ্টাকৃতি একটি অংশ থাকে। অন্যপক্ষে বাংলার পীড়ায় এসব বৈশিষ্ট্য অনুপস্থিত। মুসলমান যুগের দ্বিতল পীড়া দেউল ক্রমহ্রস্বায়মান দুটি চালের উপর তৈরি। প্রত্যেকটি স্তর বাংলার 4চালার ঘরের মতো দেখতে। বিভিন্ন মন্দির গাত্রে উৎকীর্ণ প্রতিকৃতি থেকে এ জাতীয় মন্দির রূপের আভাস পাওয়া যায়। পূর্বোক্ত আশরফপুর ফলকোৎকীর্ণ প্রতিকৃতি এর একটি প্রাসঙ্গিক দৃষ্টান্ত। তফাৎ হচ্ছে শুধু এ সময়ের পীড়া দেউলের প্রত্যেকটি স্তরের ঢালু চাল আগেকার মতো সোজা না হয়ে বেঁকে গেছে এবং কার্নিশগুলো সেই সঙ্গে বেঁকে গেছে। চালের এই বক্রাকার রূপ সম্ভবত বক্রাকৃতি বাঁশের ও খড়ের চালের ঘরকে অনুকরণ করারই ফলশ্রুতি। রেখ বা শিখর দেউলে গর্ভগৃহের চাল ঈষৎ বক্ররেখায় শিখরাকৃতি হয়ে সোজা উপরের দিকে উঠে যায়। শিখরের উপরে থাকে আমলক ও চূড়া। পশ্চিমবঙ্গ তো বটেই, অবিভক্ত বাংলারও প্রাচীনতম নিদর্শন সম্ভবত বরাকরের 4 নং মন্দিরটি। অন্যান্য প্রাচীন রেখ দেউলের মধ্যে বর্ধমানের দেউলিয়া গ্রামের মন্দির, বাঁকুড়ার বাহুলারা গ্রামের সিদ্ধেশ্বর মন্দির
ও দেহার গ্রামের ষাঁড়েশ্বর ও মল্লেশ্বর মন্দির এবং সুন্দরবনের জটার দেউল। পশ্চিমবঙ্গ ছাড়া বাংলার অন্যান্য স্থানে এই রীতির কয়েকটি ক্ষুদ্রায়তন মন্দির রয়েছে। এদের মধ্যে দিনাজপুরের বানগড়, রাজশাহীর নিমদিঘি এবং চট্টগ্রামের ঝেওয়ারিতে প্রাপ্ত নিবেদন মন্দিরগুলি উল্লেখযোগ্য। সংখ্যায় অপেক্ষাকৃত অধিক হওয়াতে মনে হয় রেখ দেউল অবিভক্ত বাংলার প্রায় সর্বত্রই অল্প বিস্তর তৈরি হয়েছিল। মানভূম জেলার বোরম, তেলকুপি, পকবিরা প্রভৃতি বাংলাভাষী অঞ্চলসমূহেও এ জাতীয় মন্দির দেখতে পাওয়া যায়। উত্তর ভারতের সর্বত্র এবং দাক্ষিণাত্যের কৃষ্ণা তুঙ্গভদ্রা অববাহিকা পর্যন্ত অঞ্চলসমূহে নাগর নামে পরিচিত বহু প্রচলিত মন্দির নির্মাণ রীতির আঞ্চলিক রূপ হল এই সমস্ত রেখ দেউল। কোনো কোনো অংশে উড়িষ্যার রেখ দেউলের সঙ্গেও বাংলার এসব মন্দিরের আত্মীয়তা বর্তমান। আবার পশ্চিম ভারতের নাগর দেউলের কতকগুলি বৈশিষ্ট্য এদের মধ্যে সহজেই চোখে পড়ে। উদাহরণত বরাকরের 4 নম্বর মন্দিরের কনকেভ আমলকের সূক্ষ্মাগ্র ধারসমূহ, মন্দিরের ঊর্ধ্বাংশের রাহাপগের ক্ষুদ্র ক্ষুদ্র আমলকসমূহ, রাহাপগ বিভাজক নিরবচ্ছিন্ন রেখা ইত্যাদির উল্লেখ করা যায়। এই বৈশিষ্ট্যগুলি সুরাষ্ট্রের পস্থার এর সুপ্রাচীন মন্দিরে বর্তমান। বর্ধমানের দেউলিয়া বা সাত দেউলিয়ার মন্দিরেরও বাড়ের উপর বিপরীতমুখী পিরামিডাকৃতি অফসেট ভূমি আমলকের অনুপস্থিতি অভিনবত্বসমূহ লক্ষণীয়। এই সমস্ত অলঙ্করণ প্রভৃতি অভিনবত্বের প্রকৃতি নির্ধারণ করা দুরূহ। নাগর রীতিতে নির্মিত আঞ্চলিক সংস্করণের মন্দিরসমূহের মূল শিখরের চারপাশে ছোট ছোট কতগুলি শিখর থাকে। এই শিখরগুলিকে অঙ্গশিখর বলে। অঞ্চল বিশেষে অঙ্গশিখরের গঠনরূপেরও পার্থক্য হয়। বাংলাদেশের এ জাতীয় মন্দিরেও আঞ্চলিক বৈশিষ্ট্য বর্তমান। বাহুলাড়ার সিদ্ধেশ্বর মন্দিরের এবং সুন্দরবনের জটার দেউলের অঙ্গশিখরের স্বকীয়তা লক্ষণীয়। বরাকরের মন্দির এবং দেহারের দুটি মন্দির পাথরের তৈরি, অন্যান্য রেখ দেউলগুলি ইটের তৈরি। এইসব স্থাপত্যকীর্তির গাত্রালঙ্কারসমূহ পরিচ্ছন্নতা এবং নিখুঁত নৈপুণ্যের স্বাক্ষর বহন করছে। অঙ্গ অলঙ্করণ হিসাবে এদের সৌন্দর্য অতুলনীয়। অন্য দু ধরনের মন্দির, স্তূপ শীর্ষ এবং শিখর শীর্ষ পীড়া দেউলের কোনো নিদর্শন পাওয়া যায় না। অস্বাভাবিক আকৃতির এ ধরনের মন্দির বাংলাদেশেই নির্মিত হয়েছিল এবং এখান থেকে বহির্ভারতের বিভিন্ন অঞ্চলে এ দুই রীতির প্রভাব বিস্তৃত হয় এবং সেসব স্থানে এ রীতিতে মন্দির তৈরি হয়। ভাস্কর্য ও ফলকে উৎকীর্ণ এবং পাণ্ডুলিপি চিত্র থেকে এই দুই ধরনের মন্দিরের কথা আমরা জানতে পারি। স্তূপ শীর্ষ পীড়া দেউল যে বাংলায় তৈরি হতো, বিভিন্ন প্রাচীন পাণ্ডুলিপি চিত্র তার প্রমাণ। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে রক্ষিত অষ্টসাহস্রিকা প্রজ্ঞাপারমিতার 11 শতকের একটি পাণ্ডুলিপি চিত্রে নালেন্দ্র নামক স্থানের লোকনাথ মন্দির এবং উড্ডিয়ান ও তীরভুক্তির অপর দুইটি মন্দিরের প্রতিকৃতি এ প্রসঙ্গে উল্লেখযোগ্য। এই নির্মাণশৈলী অনুযায়ী চতুষ্কোণ গর্ভগৃহের উপর ক্রমহ্রাস্যায়মান ঢালু চালের স্তরের উপর একটি বড় স্তূপ থাকত এবং প্রত্যেকটি স্তরের 4টি কোণে কোণে একটি করে ক্ষুদ্রাকৃতি স্তূপ অলঙ্করণ হিসাবে যোজিত হতো। ব্রহ্মদেশ পাগানের অভয়দান এবং পটথাম্মা মন্দির দুটিও এই আদর্শে রচিত বলে মনে হয়। স্তূপ শীর্ষ পীড়া দেউলের মতো শিখর শীর্ষ পীড়া দেউলেরও কোনো বাস্তব নিদর্শন পাওয়া যায় না। আভাস যা পাওয়া যায় তা ভাস্কর্য ও পাণ্ডুলিপি চিত্রের প্রতিকৃতি থেকে। এমনই একটি পাণ্ডুলিপি চিত্রে আঁকা বুদ্ধ মন্দিরের প্রতিকৃতি থেকে অনুমিত হয় এ জাতীয় মন্দিরও বাংলাদেশে জনপ্রিয়তা লাভ করেছিল। শিখর শীর্ষ পীড়া দেউলে ক্রমহ্রাস্যায়মান চালের
সর্বোচ্চটির উপর একটি শিখর এবং শিখরের উপর আমলক শিলা থাকত। বৌদ্ধ মন্দির হলে আমলক শিলার উপর একটি প্রতীক স্তূপ স্থাপিত হতো। রাজশাহী জেলার পাহাড়পুর গ্রামে আবিষ্কৃত বিশাল মন্দিরটিও সম্ভবত শিখর শীর্ষ পীড়া দেউল ছিল। ব্রহ্মদেশ বাগানের আনন্দ, সর্বজ্ঞ প্রভৃতি মন্দিরও পাহাড়পুর মন্দিরের স্থাপত্যলিপি প্রভাবিত বলে মনে হয়। জবদ্বীপের প্রাচীন লোরো জোংরাং এবং চণ্ডীসেবু মন্দিরও সম্ভবত উক্ত রীতি প্রভাবে নির্মিত হয়েছিল। এ তো গেল মুসলমান পূর্বযুগের স্থাপত্যের বিবৃতি। হিন্দু যুগের মতো মুসলমান যুগেও বিভিন্ন প্রকরণের মন্দির তৈরি হয়েছিল। স্থাপত্য রীতির দিক থেকে এই সমস্ত মন্দির 5 ভাগে ভাগ করা যায়: রেখ দেউল, চালা দেউল, বাংলা মন্দির, রত্ন অথবা বহু শিখরযুক্ত মন্দির, শিখরযুক্ত অষ্টকোণাকৃতি মন্দির। এছাড়াও বিষ্ণুপুরের রাসমঞ্চে এক অভিনব রীতির সন্ধান পাওয়া যায়। এ সময়কার রেখ দেউলে নতুন কোনো বৈশিষ্ট্য আসেনি। পূর্বের রেখ দেউলেরই অনুরূপ বরাকরের 1, 2 ও 3 নম্বর মন্দির, মেদিনীপুরের কর্ণগড়ের মন্দির, বর্ধমান গৌরাঙ্গপুরের ইছাই ঘোষের দেউল প্রভৃতি মধ্যযুগীয় রেখ দেউল গঠনরীতির দিক থেকে বরাকরের 4 নম্বর মন্দির বা বাহুলারার সিদ্ধেশ্বর মন্দিরের উত্তরসূরি এবং শিল্পবিচারে এদের চেয়ে নিকৃষ্ট। বরাকরের 4 নম্বরের মন্দির বা সিদ্ধেশ্বর মন্দিরের সুষমা ও সৌন্দর্য এইসব মন্দিরে নেই বললেই হয়। চালা মন্দির সাধারণত 2 শ্রেণীর: চৌচালা ও আটচালা। বাংলাদেশের পল্লী অঞ্চলে বাঁশ বা কাঠের খুঁটির উপর মাটির দেয়াল বা বাঁশের চাঁচারির বেড়ায় ঘেরা দোচালা, চৌচালা, আটচালা প্রভৃতি চালাঘরের অনুকরণে নির্মিত মন্দিরকে চালা মন্দির বলে এবং চালার সংখ্যা অনুযায়ী চৌচালা, আটচালা প্রভৃতি মন্দিরের নাম হয়। চৌচালা বা চারচালা মন্দিরের নিদর্শন বর্ধমানের গরুইতে পাওয়া গেছে। আটচালা মন্দিরের নিদর্শন বাংলাদেশের প্রায় সর্বত্রই পাওয়া গেছে। বাংলা মন্দিরও 2 রকমের: এক বাংলা ও জোড় বাংলা। এক বাংলা মন্দিরের কোনো নিদর্শন নেই। জোড় বাংলা মন্দিরের কিছু কিছু নিদর্শন আছে। হুগলি গুপ্তিপাড়ার চৈতন্য মন্দির বা বিষ্ণুপুরের মন্দির বাংলা মন্দিরের প্রাসঙ্গিক দৃষ্টান্ত। বিষ্ণুপুরের মন্দির দুখানি বাংলা দোচালা ঘরের সমন্বয়ে গঠিত, তাই নামও জোড় বাংলা। উড়িষ্যায় এ ধরনের মন্দির নির্মাণ পদ্ধতিকে গৌড়ীয় বা বাংলা রীতি বলে। বাংলার নিজস্ব এই মন্দির স্থাপত্য রীতি রাজপুত এবং মোগল স্থাপত্য রীতিকেও যথেষ্ট প্রভাবান্বিত করেছিল। ভারতীয় স্থাপত্যের ইতিহাসে বাংলার এই দান উপেক্ষণীয় নয়। রত্ন মন্দির বা বহু শিখরযুক্ত মন্দির প্রধানত পঞ্চরত্ন বা পঞ্চশিখরান্বিত এবং নবরত্ন বা 9টি শিখরান্বিত এই 2 শ্রেণীতে বিভক্ত। বর্গাকার নকশার ভিত্তিতে নির্মিত এই ধরনের মন্দিরের কার্নিশ বক্রাকৃতি হয় এবং মূল শিখরকে ঘিরে 4 কোণে 4টি ছোট ছোট শিখর থাকে। এই শিখরগুলির আকৃতিও বক্রাকার। পঞ্চরত্ন মন্দির বাংলাদেশে বহু দেখা যায়। নবরত্ন অথবা 9টি শিখরযুক্ত মন্দির দ্বিতল হয়। একতলার চালের 4 কোণে 4টি ছোট শিখর এবং দোতলায় মূল শিখরকে ঘিরে আর 4টি ছোট শিখর থাকে। নবরত্ন মন্দিরও পশ্চিমবঙ্গে প্রচুর দেখা যায়। মন্দিরের তলা বাড়ার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিখরের সংখ্যাও বাড়তে থাকে এবং 3 তলা, 4 তলা, 5 তলা, 6 তলা মন্দিরে সেই অনুযায়ী যথাক্রমে 13, 17, 21 এবং 25টি রত্ন যোজিত হয়। শিখরযুক্ত অষ্টকোণাকৃতি মন্দিরও গঠনরীতির দিক থেকে নূতন। মুর্শিদাবাদের বড়নগরের রানী ভবানীর মন্দির, রাজশাহীর নাটোরের মন্দির প্রভৃতি এই জাতীয় মন্দিরের নিদর্শন। এ ধরনের মন্দির বোধহয় রানী ভবানী সর্বপ্রথম তৈরি করেন।
অভিনবাকৃতি মন্দিরের একটিমাত্র নিদর্শন বিষ্ণুপুরের সুবিখ্যাত রাসমঞ্চ। পিরামিডাকৃতি এই মন্দিরের চারপাশে খিলান শ্রেণীর সমাবেশে এই কীর্তির অভিনবত্ব লক্ষ্য করা যায়। একমাত্র রেখ দেউল বাদে বাকি অন্য সমস্ত মন্দিরের প্রধান বৈশিষ্ট্য বক্রাকৃতি কার্নিশ। এই সমস্ত মন্দিরে সুন্দর সুন্দর অলঙ্কারবহুল পোড়ামাটির প্রতিকৃতি, চিত্রফলক প্রভৃতি বিদ্যমান। মন্দিরের সম্মুখভাগে সাধারণত বহুপত্রাকৃতি 3টি খিলান থাকে। এই খিলানগুলিও সুন্দরভাবে চিত্রোৎকীর্ণ। মনে হয় পোড়ামাটির তক্ষণ শিল্পে যেন বাঙালি শিল্পীদের প্রতিভা অবাধ স্ফূর্তি লাভ করতে পারে। নদীশ্যামল বাংলায় আবহমান কাল থেকে বাঙালি শিল্পীরা পোড়ামাটির মাধ্যমে তাদের রূপ কল্পনা ধ্যান ধারণা প্রকাশ করে এসেছেন। ইটের ঘরবাড়ি তুলতে বাঙালি স্থপতি প্রকাশ করেছেন তাদের স্বভাব দক্ষতা। উপাদানের অপ্রতুলতার জন্য অধিকাংশ ক্ষেত্রেই ইটের স্থাপত্য কীর্তিসমূহ স্বভাবতই ছোট, কিন্তু আয়তনে ছোট হলেও এইসব ইটের স্থাপত্য কীর্তির গায়ে, বিশেষত সম্মুখভাগে অকৃপণভাবে তাঁরা তাঁদের শিল্প নৈপুণ্যের স্বাক্ষর বিকীর্ণ করে দিয়েছেন। প্রথম দিকে ততটা না হলেও পরবর্তীকালের মন্দির ও অন্যান্য স্থাপত্য কীর্তিতে এর যথেষ্ট প্রমাণ পাওয়া যায়। মন্দিরাদির প্রবেশপথ ও সম্মুখভাগের কারুকার্যসমূহে ফুটে উঠেছে তুলনাহীন সৌন্দর্য সুষমা। মার্জিত ও সংযত রুচির অলঙ্করণে অপরূপ ও বিশিষ্ট হয়ে উঠেছে সম্মুখভাগের খিলান শ্রেণী। বক্রাকৃতি কার্নিশের উপস্থিতিতে বহু পত্রাকৃতি বিচিত্র খিলানত্রয় ও সমগ্র মন্দিরের মধ্যে একটা সুন্দর শৈল্পিক ভারসাম্য রক্ষিত হয়েছে। মন্দিরের মণ্ডপে সর্বত্র শিল্পের সুষমা জ্ঞান পরিস্ফুট হয়ে উঠেছে। তাই বহু অলঙ্করণে সুশোভিত হলেও সমগ্রভাবে মন্দিরটিকে অলঙ্কারবহুল বা অলঙ্কার কণ্টকিত মনে হয় না। ফলে মন্দিরের এক কোণ থেকে আরেক কোণ অবধি স্রষ্টার মুগ্ধ দৃষ্টি স্বচ্ছন্দে বিচরণ করতে পারে। একটি চিত্রসারি ব্র্যাকেটে প্যানেল ব্র্যাকেট ক্লোজড থেকে আরেকটি চিত্রসারি ব্র্যাকেটে প্যানেল ব্র্যাকেট ক্লোজড অনায়াসে তার দৃষ্টি চলে যায়। বহু চিত্রের উপর বিচরণ করলেও ক্লান্তিকর একঘেয়েমি ও গতানুগতিকতায় কখনো তার প্রেক্ষণ বিমলিন হয় না। মন্দিরের সামগ্রিক সৌন্দর্যের ঔজ্জ্বল্যে তার মানসলোক সুন্দর স্নাতশুভ্র হয়ে ওঠে।